আরিয়ান আর এলিনা যখন উত্তর মেরুর সেই অতি শীতল অঞ্চলে পৌঁছাল, চারপাশের দৃশ্য দেখে তাদের রক্ত হিম হয়ে গেল। সেখানে কোনো বরফের পাহাড় নেই, বরং মাইলের পর মাইল জুড়ে দাঁড়িয়ে আছে আকাশচুম্বী ক্রিস্টাল মোনোলিথ বা বিশালাকার স্ফটিক স্তম্ভ। এই স্তম্ভগুলো পৃথিবীর প্রাকৃতিক অরা বা জাদুকরী শক্তি শুষে নিয়ে আকাশ অভিমুখী এক নীল জাদুকরী স্রোত পাঠাচ্ছে। আরিয়ান বুঝতে পারল তার মেন্টর শুধু তাকে নিয়ে খেলছেন না, তিনি পুরো পৃথিবীর জাদুকরী শক্তির ভারসাম্য বা ওয়ার্ল্ড ম্যারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। দুর্গের মূল ফটকের কাছে পৌঁছাতেই একদল অবসিডিয়ান গার্ডিয়ান বা কালো পাথরের জাদুকরী যোদ্ধা তাদের পথ রোধ করল। আরিয়ান আক্রমণ করতে গিয়ে দেখল তার ভয়েড শক্তি অদ্ভুতভাবে কাজ করছে না। এলিনা চিৎকার করে বলল, আরিয়ান, এই তুষারপাতের দিকে তাকাও। আরিয়ান লক্ষ্য করল সেখানে সাধারণ বরফ পড়ছে না, বরং আকাশ থেকে নামছে অ্যান্টি ম্যাজিক ডাস্ট, এক ধরনের ধূসর চূর্ণ, যা বাতাসের সমস্ত জাদুকরী প্রবাহকে স্থির করে দেয়। এই চূর্ণের কারণে আর তার শরীরের বাইরের ভয়েড শক্তিকে প্রসারিত করতে পারছিল না। আরিয়ান তখন তার পেশির শক্তি আর এক প্রাচীন জাদুকরী লজিকের আশ্রয় নিল। সে সরাসরি কোনো জাদুমন্ত্র ব্যবহার না করে তার শরীরের ভেতরে থাকা অসীম বায়ুচাপকে সংকুচিত করল এবং সজোরে বরফের ওপর পা দিয়ে আঘাত করল। এতে এক প্রচণ্ড আর্থকোয়াক ওয়েভ বা ভূকম্পন তৈরি হল। সেই স্পন্দনে বাতাসের সেই বিষাক্ত জাদুকরী চূর্ণগুলো মাটিতে মিশে গেল। পরিবেশ মুক্ত হতেই আরিয়ান তার ভয়েড শক্তিকে একটি চাবুকের মতো ব্যবহার করে পাথুরে যোদ্ধাদের ভেতরে থাকা প্রাণপাথরগুলো সোলস্টোনস এক নিমিষে গুঁড়ো করে দিল। তারা যখন দুর্গের কেন্দ্রীয় কক্ষে প্রবেশ করল, দেখল সেই রহস্যময় বৃদ্ধ একটি বিশালাকার লাইফ ক্রিস্টাল বা জীবন স্ফটিকের সাথে মিশে আছেন। বৃদ্ধের শরীর এখন আর মানুষের মতো নেই, তিনি নিজেকে এক অতি প্রাকৃত জাদুকরী বৃক্ষে এনশিয়েন্ট ট্রি অফ সোলস রূপান্তরিত করেছেন। বৃদ্ধের হাসি অট্টহাসির মতো প্রতিধ্বনিত হল, আরিয়ান, তুমি আসার আগেই আমি আমার আত্মাকে পৃথিবীর প্রতিটি জাদুকরী উৎসের সাথে যুক্ত করে দিয়েছি। তুমি আমাকে ধ্বংস করলে পুরো পৃথিবীর জাদুকরী শক্তি নিভে যাবে, সব জাদুকর সাধারণ মানুষে পরিণত হবে। তুমি কি নিজের প্রতিশোধের জন্য পৃথিবীর সব জাদুর মৃত্যু ঘটাবে? এটি ছিল আরিয়ানের জন্য এক বিশাল নৈতিক ও জাদুকরী সংকট। সে দেখল বৃদ্ধের শরীরের সাথে যুক্ত জাদুকরী লতাগুলো সরাসরি মাটির গভীর দিয়ে পৃথিবীর নারী বা লেই লাইন্সের সাথে যুক্ত। সে বৃদ্ধকে মারলে সেই প্রচণ্ড শক্তির ধাক্কায় পৃথিবীর প্রতিটি শহর ধ্বংস হয়ে যাবে। কিন্তু আরিয়ান তার ভয়েড শক্তির এক নতুন প্রয়োগ শিখল। সে জানত ভয়েড মানে শুধু ধ্বংস নয়, ভয়েড মানে এক ম্যাজিক্যাল সাইলেন্স বা পরম নিস্তব্ধতা। সে তার শরীরের সমস্ত অন্ধকার শক্তিকে বের করে বৃদ্ধের আত্মা এবং সেই বিশাল স্ফটিকের মাঝখানে একটি অদৃশ্য পর্দার মতো বিছিয়ে দিল। জাদুকরী লজিকটি ছিল, সে স্ফটিকের শক্তিপ্রবাহ বন্ধ করল না, বরং বৃদ্ধের চেতনা থেকে আসা প্রতিটি নেতিবাচক কমান্ড বা আদেশ সেই ভয়েড পর্দা দিয়ে শুষে নিল। বৃদ্ধ বুঝতে পারলেন না যে তার কোনো আদেশ আর মাটির গভীরে পৌঁছচ্ছে না। তিনি ভাবলেন তিনি জয়ী হয়েছেন, কিন্তু আসলে আরিয়ান তাকে এক এটার্নাল ইলিউশন বা চিরন্তন মায়াজালের ভেতরে বন্দী করে ফেলেছে। আরিয়ান বৃদ্ধের শরীর থেকে জাদুকরী লতাগুলো আলতো করে ছিন্ন করে দিল। যেহেতু পৃথিবীর মূল শক্তির প্রবাহে কোনো বিঘ্ন ঘটেনি, তাই প্রকৃতির ভারসাম্য অক্ষুণ্ণ রইল। বৃদ্ধ যখন তার শেষ দৃষ্টি মেলে আরিয়ানের দিকে তাকালেন, তিনি দেখলেন এক মহাজাগতিক শান্তি। আরিয়ান শান্ত গলায় বলল, আপনি আমাকে শূন্যতা শিখিয়েছিলেন, কিন্তু ভুলে গিয়েছিলেন যে শূন্যতা সবসময় স্থির ও পবিত্র। আপনার ক্ষমতার লোভ আপনাকে এই মায়ার অন্ধকারে চিরতরে হারিয়ে দিয়েছে। বিশাল সেই স্ফটিক দুর্গটি ধীরে ধীরে সাদা কুয়াশায় মিশে যেতে শুরু করল। আরিয়ান এলিনার হাত ধরে বাইরে বেরিয়ে এলো। আকাশে তখন ফুটে উঠেছে হাজার হাজার বছরের প্রাচীন স্টারলিট অরোরা। আরিয়ান বুঝতে পারল সে আর কেবল একজন কালারলেস ছেলে নয়, সে এখন এই পৃথিবীর গার্ডিয়ান অফ সাইট বা পরম রক্ষক। সে প্রতিজ্ঞা করল তার এই শূন্যতা এখন থেকে কেবল ভারসাম্য রক্ষায় ব্যবহৃত হবে। আরিয়ান যখন উত্তর মেরুর সেই সাদা কুয়াশার ভেতর দিয়ে এলিনার হাত ধরে বেরিয়ে এলো, তখন তার মনে হচ্ছিল সবকিছু শেষ হয়ে গেছে। কিন্তু বরফের রাজ্যে পা রাখা মাত্রই সে এক অদ্ভুত শিরশিরানি অনুভব করল। সে লক্ষ্য করল তার পায়ের নিচে বরফের ওপর কোনো ছায়া পড়ছে না।
আকাশের সেই জাদুকরী মেরুজ্যোতি চারপাশ আলোকিত করে রাখলেও আরিয়ানের শরীরের কোনো প্রতিফলন মাটিতে নেই। সে হঠাৎ থমকে দাঁড়িয়ে নিজের হাতের দিকে তাকাল। তার হাতের আঙুলগুলো মাঝে মাঝে কাঁপছে এবং সেগুলো ধোঁয়ার মতো হালকা হয়ে আবার ফিরে আসছে। আরিয়ান বুঝতে পারল সেই ভয়ে ঢাট পাথরটির বিস্ফোরণ নিজের ভেতরে শুষে নেওয়ার সময় সে শুধু শক্তি নয় বরং এক বিশাল জাদুকরী ঋণের জালে জড়িয়ে গেছে। মহাবিশ্বের ভারসাম্য রক্ষার লজিক অনুযায়ী সে পৃথিবীকে যে শূন্যতা থেকে বাঁচিয়েছে সেই শূন্যতা এখন তার নিজের অস্তিত্বকে কেড়ে নিতে চাইছে। এলিনা আরিয়ানের অবস্থা দেখে শিউরে উঠল। সে তার হিলিং জাদু দিয়ে আরিয়ানকে স্পর্শ করার চেষ্টা করল, কিন্তু তার হাত আরিয়ানের শরীরের ভেতর দিয়ে কোলে চলে গেল। আর্তনাদ করে বলল, আরিয়ান, তোমার শরীর তো বাষ্প হয়ে যাচ্ছে। তুমি কি আমাদের ছেড়ে চলে যাচ্ছ? আরিয়ান শান্ত গলায় বলল, না এলিনা, আমি কোথাও যাচ্ছি না। কিন্তু আমি যখন সেই মেন্টর আর মেশিনের মাঝখানে ভয়েড প্রাচীর তৈরি করেছিলাম, তখন আমার আত্মার একটি অংশ সেই অসীম শূন্যতার ভেতরেই আটকা পড়ে গেছে। আমি এখন এই পৃথিবীর অর্ধেক মানুষ আর অর্ধেক কেবল এক জাদুকরী প্রতিধ্বনি। ঠিক সেই মুহূর্তে উত্তর মেরুর সেই শান্ত বরফে এক কালো ফাটল দেখা দিল। সেই ফাটল থেকে বেরিয়ে এলো আরিয়ানের হুবহু এক প্রতিচ্ছবি, কিন্তু তার চোখ দুটি আগুনের মতো লাল এবং তার চারপাশের অরা থেকে পচা গন্ধ বের হচ্ছে। লজিক্যালি এটি ছিল আরিয়ানের সেই বর্জন করা ঘৃণা এবং ক্রোধ, যা সে যুদ্ধের সময় নিজের ভেতর থেকে বের করে দিয়েছিল। সেই পরিত্যক্ত অন্ধকার এখন আরিয়ানের শরীর ছাড়া আলাদা একটি রূপ নিয়েছে। সেই ছায়া আরিয়ান হাসতে হাসতে বলল, তুমি নিজেকে পবিত্র করতে চেয়েছিলে আরিয়ান, কিন্তু মনে রেখো, আলো যত তীব্র হয় তার ছায়াও তত গভীর হয়। তুমি এখন দুর্বল, কারণ তোমার অর্ধেক আত্মা আমার কাছে। ছায়াটি তার হাত বাড়িয়ে চারপাশের বরফকে কালো গ্যাসে পরিণত করতে শুরু করল। আরিয়ান বুঝতে পারল, সে যদি তার এই ছায়াকে আক্রমণ করে তবে সেই আঘাত সরাসরি তার নিজের আত্মায় লাগবে, কারণ তারা একে অপরের সাথে জাদুকরীভাবে যুক্ত। সে যদি তলোয়ার দিয়ে ছায়াটিকে কাটে তবে আরিয়ানের নিজের শরীরও দ্বিখণ্ডিত হয়ে যাবে। এটি ছিল এক মরণ ফাঁদ। এলিনা তার জাদুকরী জ্ঞান দিয়ে চিৎকার করে বলল, আরিয়ান, ওকে মারার চেষ্টা করো না, ওকে নিজের ভেতরে ফিরিয়ে নাও। যদি তুমি তোমার ভেতরের এই অন্ধকারকে স্বীকার করে নাও এবং ক্ষমা করে দাও, তবেই ও তোমার নিয়ন্ত্রণে আসবে। আরিয়ান তার চোখ বন্ধ করল। সে তার শৈশবের সেই ঘৃণা, অপমানের কষ্ট আর প্রতিশোধের নেশাকে আর অস্বীকার করল না। সে বুঝতে পারল, একজন মানুষ শুধু আলো দিয়ে তৈরি হয় না, তার অন্ধকারকেও গ্রহণ করতে হয়। আরিয়ান তার হাত দুটি প্রসারিত করে সেই দানবীয় ছায়ার দিকে ধীর পায়ে এগিয়ে গেল। ছায়াটি তাকে আক্রমণ করার চেষ্টা করল, কিন্তু আরিয়ান তার সেই আক্রমণকে বাধা না দিয়ে সরাসরি নিজের বুকের ভেতর টেনে নিল। এক প্রচণ্ড জাদুকরী বিস্ফোরণ ঘটল। আরিয়ানের শরীরের স্বচ্ছতা ধীরে ধীরে কাটতে শুরু করল। তার চুলগুলো আবার কালচে হয়ে এলো, কিন্তু তার চোখ দুটি এখন এক অদ্ভুত রহস্যময় রূপালী রং ধারণ করল। সে তার অন্ধকারকে জয় করেনি, বরং তাকে বশ করেছে। আরিয়ান আবার পূর্ণাঙ্গ মানুষ হিসেবে বরফের ওপর দাঁড়িয়ে এলিনার দিকে তাকাল। তার পায়ে এবার স্পষ্ট ছায়া পড়ছে। সে বুঝতে পারল, এই যাত্রা কেবল শক্তির ছিল না, এটি ছিল নিজেকে চেনার যাত্রা। সে এলিনাকে বলল, আমি এখন আর শুধু গার্ডিয়ান নই, আমি এখন আলো আর অন্ধকারের মধ্যবর্তী সেই সেতু যা পৃথিবীকে ভারসাম্য দেবে। আরিয়ান এবং এলিনা যখন উত্তর মেরুর সেই তুষারঝড় পেছনে ফেলে নিজেদের রাজ্যের সীমানায় ফিরল, তারা দেখল দৃশ্যপট বদলে গেছে। আরিয়ানের অনুপস্থিতিতে রাজ্যে এক নতুন ধরনের উন্মাদনা শুরু হয়েছে। মানুষ এখন আর রাজাকে ভয় পাচ্ছে না, কিন্তু তারা জাদুর অপব্যবহার করতে শুরু করেছে। আরিয়ান যে ক্ষমতার ভারসাম্য এনেছিল, সেই ক্ষমতার লোভে সাধারণ মানুষই এখন ছোট ছোট দলে ভাগ হয়ে নিজেদের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত। শহরের প্রবেশদ্বারে পৌঁছতেই আরিয়ানকে একদল সশস্ত্র জাদুকর ঘিরে ধরল। তারা আরিয়ানকে চিনতে পারল না, কারণ আরিয়ানের চোখে এখন সেই রূপালী আভা এবং তার চারপাশে এক শান্ত গাম্ভীর্য। দলের নেতা আরিয়ানের দিকে একটি জ্বলন্ত জাদুকরী বল ছুড়ে দিয়ে বলল, এই এলাকা এখন আমাদের, এখানে প্রবেশ করতে হলে তোমার সমস্ত অরা আমাদের দিয়ে দিতে হবে।
আরিয়ান নড়ল না। সে কেবল তার হাতের তর্জনী দিয়ে বাতাসে একটি ছোট বৃত্ত আঁকল। মুহূর্তের মধ্যে সেই জাদুকরী বলটি আরিয়ানের সামনে এসে স্থির হয়ে গেল এবং এক ফোঁটা নীল জলে পরিণত হয়ে মাটিতে পড়ে গেল। আরিয়ান শান্ত স্বরে বলল, শক্তি কেড়ে নেওয়ার জন্য নয়, শক্তি হল জীবনকে রক্ষা করার জন্য। তোমরা যে পথ বেছে নিয়েছ তা তোমাদের ধ্বংসের দিকে নিয়ে যাবে। জাদুকররা ভয় পেয়ে পিছিয়ে গেল। আরিয়ান লক্ষ্য করল পুরো শহরের বাতাসে একটি ধোঁয়াটে বেগুনি রঙের কুয়াশা ভাসছে। এটি কোনো প্রাকৃতিক কুয়াশা নয়, এটি হল ম্যাজিক্যাল ডিজায়ার বা অতৃপ্ত কামনার বিষ। সে বুঝতে পারল তার সেই মেন্টর মরার আগের বাতাসে এক জাদুকরী ভাইরাস ছড়িয়ে দিয়ে গেছেন, যা মানুষের ভেতরের লোভকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। মানুষ এখন একে অপরের রক্ত ঝরাচ্ছে কেবল অন্যের জাদুশক্তি কেড়ে নেওয়ার জন্য। আরিয়ান এবং এলিনা প্রাসাদের প্রধান চত্বরে গিয়ে দেখল সেখানে এক বিশাল জাদুকরী আয়না বসানো হয়েছে। সেই আয়নাটি আকাশ থেকে শক্তি শোষণ করে শহরের মানুষের মনে বিভ্রম ছড়াচ্ছে। এলিনা তার হিলিং জাদু দিয়ে সেই বিষাক্ত কুয়াশা কাটানোর চেষ্টা করল, কিন্তু সে দ্রুত ক্লান্ত হয়ে পড়ল। এলিনা হাঁপাতে হাঁপাতে বলল, আরিয়ান, এই কুয়াশার উৎস অনেক গভীর, এটি মানুষের আত্মার ভেতরে গেঁথে গেছে। আরিয়ান জানত এখন তাকে এক কঠিন সিদ্ধান্ত নিতে হবে। সে যদি তার ভয়ের শক্তি ব্যবহার করে এই কুয়াশা শুষে নেয়, তবে মানুষের শরীরের ভেতরের স্বাভাবিক জাদুকরী প্রবাহ থেমে যেতে পারে। এতে মানুষ জাদুহীন হয়ে পড়বে, ঠিক যেমনটা আরিয়ান ছোটবেলায় ছিল। কিন্তু এই মুহূর্তে এটাই ছিল একমাত্র যৌক্তিক উপায়। আরিয়ান প্রাসাদের সর্বোচ্চ চূড়ায় উঠে দাঁড়াল। সে তার দুই হাত আকাশের দিকে প্রসারিত করল এবং নিজের ভেতরের সেই আলো অন্ধকারের সেতুকে সক্রিয় করল। সে চিৎকার করে এক প্রাচীন মন্ত্র উচ্চারণ করল, যা আগে কেউ শোনেনি। আরিয়ানের শরীর থেকে এক বিশাল রূপালী বলয় সারা শহরে ছড়িয়ে পড়ল। সেই বলয়টি স্পর্শ করা মাত্রই মানুষের মনের সেই বিষাক্ত বেগুনি কুয়াশা আরিয়ানের দিকে ছুটে আসতে শুরু করল। আরিয়ান সেই সমস্ত লোভ, ঘৃণা আর বিষ নিজের ভেতরে শুষে নিতে লাগল। তার শরীর প্রচণ্ড যন্ত্রণায় নীল হয়ে যাচ্ছিল, কিন্তু সে হার মানল না। সে মানুষের সব অশুচি শক্তি নিজের ভেতরে নিয়ে তাকে শূন্য করে দিচ্ছিল। কয়েক মিনিটের মাথায় শহরের আকাশ পরিষ্কার হয়ে গেল। মানুষ যেন এক দীর্ঘ দুঃস্বপ্ন থেকে জেগে উঠল। তারা একে অপরের দিকে তাকাতে লাগল এবং নিজেদের ভুলের জন্য লজ্জিত হতে শুরু করল। আরিয়ান যখন নিচে নেমে এলো, সে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল, কিন্তু তার মুখে এক প্রশান্তির হাসি ছিল। এলিনা তাকে জড়িয়ে ধরে বলল, তুমি কি তাদের সব জাদু কেড়ে নিলে? আরিয়ান মাথা নেড়ে বলল, না এলিনা, আমি কেবল তাদের সেই অন্ধকার লোভ কেড়ে নিয়েছি যা তাদের অন্ধ করে রেখেছিল। এখন থেকে মানুষ তার নিজের পরিশ্রম দিয়ে জাদুশক্তি অর্জন করবে, অন্যেরটা কেড়ে নিয়ে নয়। শহরবাসী আরিয়ানের সামনে হাঁটু গেড়ে বসল, কিন্তু আরিয়ান সিংহাসনে বসল না। সে তার তলোয়ারটি মাটিতে পুঁতে দিয়ে বলল, আজ থেকে এই রাজ্যে কোনো রাজা থাকবে না, এখানে কেবল নিয়ম থাকবে এবং প্রতিটি মানুষ হবে একে অপরের রক্ষক। আরিয়ান আর এলিনা ধীর পায়ে শহরের বাইরে সেই বনের দিকে হাঁটতে শুরু করল, যেখানে তাদের গল্প শুরু হয়েছিল। কিন্তু বনের সীমানায় পৌঁছতেই আরিয়ান হঠাৎ থেমে গেল। সে বনের ছায়ায় এক ছদ্মবেশধারী ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখল, যার হাতে একটি প্রাচীন মানচিত্র। সেই ব্যক্তিটির চোখের দিকে তাকিয়ে আরিয়ানের মনে হল, পৃথিবীর এই শান্তি হয়তো খুব অল্প সময়ের জন্য। আরিয়ান সেই ছদ্মবেশধারী ব্যক্তির দিকে এক পা এগোতেই দেখল, লোকটির হাতের মানচিত্রটি সাধারণ কোনো কাগজ নয়, সেটি ছিল লিভিং ম্যাপ বা জীবন্ত মানচিত্র, যার ওপরের রেখাগুলো সাপের মতো নড়াচড়া করছিল। লোকটির গায়ের আলখাল্লাটি ছিল পশমের তৈরি, কিন্তু তা থেকে অদ্ভুত এক সমুদ্রের লোনা গন্ধ আসছিল। লোকটি তার হুড সরিয়ে আরিয়ানের দিকে তাকাল। তার মুখ ভর্তি সাদা দাড়ি, কিন্তু চোখ দুটি যুবকের মতো উজ্জ্বল এবং রহস্যময়। সে নিচু গলায় বলল, তুমি যাকে শান্তি ভাবছ আরিয়ান, তা আসলে একটি প্রলয়ের আগের নিস্তব্ধতা। তুমি মানুষের ভেতরের বিষ শুষে নিয়েছ ঠিকই, কিন্তু সেই বিষের একটি কণা এই মাত্র পৃথিবীর হৃৎপিণ্ডে পৌঁছে গেছে। আরিয়ান ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, তুমি কে আর কিসের বিষের কথা বলছ? বৃদ্ধ লোকটি মানচিত্রটি আরিয়ানের দিকে মেলে ধরল। মানচিত্রের এক কোণে একটি দ্বীপ হঠাৎ দপদপ করে লাল হয়ে উঠল। লোকটি বলল,
আমি এই পৃথিবীর প্রাচীন ইতিহাসের লেখক। যখন তুমি উত্তর মেরুর সেই মেন্টরকে বন্দী করেছিলে, তখন তার শরীরের এক ফোঁটা জাদুকরী রক্ত মাটির গভীর ফাটল দিয়ে অতলান্তিক ড্র্যাগনের কবরে গিয়ে পড়েছে। তোমার সেই মেন্টরের রক্ত সাধারণ ছিল না, তা ছিল বিশ্বাসঘাতকতার বিষে ভরা। সেই বিষ এখন সেই প্রাচীন ড্রাগনটিকে জাগিয়ে তুলছে। এলিনা আতঙ্কিত হয়ে বলল, প্রাচীন ড্রাগন? কিন্তু সেগুলো তো 1000 বছর আগে জাদুকররা পাথর বানিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিল। বৃদ্ধ লেখক গম্ভীরভাবে উত্তর দিলেন, হ্যাঁ, কিন্তু সেই পাথর এখন ফাটতে শুরু করেছে। ড্রাগনটি যদি পুরোপুরি জেগে ওঠে, তবে সে শুধু এই শহর নয়, পুরো পৃথিবীর সমস্ত জাদু বা অরা নিজের নিঃশ্বাসে শুষে নেবে। তখন তুমি আর কাউকেই বাঁচাতে পারবে না। আরিয়ান লজিক্যালি চিন্তা করতে শুরু করল। সে অনুভব করল, সত্যি তার চারপাশের বাতাসের ঘনত্ব যেন একটু কমে আসছে। সে তার রূপালী চোখ দিয়ে মাটির গভীরে দৃষ্টিপাত করার চেষ্টা করল। হঠাৎ সে মাটির নিচে এক প্রচণ্ড কম্পন শুনতে পেল, যা কোনো ভূমিকম্প নয়, তা ছিল এক বিশাল হৃৎপিণ্ডের ধুকপুকানি। আরিয়ান বুঝতে পারল তাকে এখনই সেই সাগরের তলায় যেতে হবে যেখানে ড্র্যাগনটি ঘুমিয়ে আছে। কিন্তু বিপদ হল, আরিয়ানের ভয়েড শক্তি মূলত আকাশ আর বাতাসের সাথে যুক্ত। সমুদ্রের নিচে যেখানে পানির প্রচণ্ড চাপ থাকে, সেখানে তার শূন্যতা তৈরি করা কঠিন হবে। পানির চাপ তার জাদুকরী বলয়কে সংকুচিত করে দিতে পারে। এলিনা আরিয়ানের কাঁধে হাত রেখে বলল, একা যেও না আরিয়ান। ড্র্যাগনের আগুনের বিপরীতে আমার ওয়াটার হিলিং জাদু হয়তো তোমার ঢাল হিসেবে কাজ করবে। বৃদ্ধ লেখক তার ঝুলি থেকে একটি নীল রঙের স্ফটিক বের করে দিলেন। এটি নাও, এটি এবিস ক্রিস্টাল। এটি তোমাকে পানির নিচে শ্বাস নিতে এবং তোমার শক্তিকে স্থিতিশীল রাখতে সাহায্য করবে। কিন্তু মনে রেখো, ড্র্যাগনটি তোমার জাদু দেখে আক্রমণ করবে না, সে তোমার মনের ভয় দেখে আক্রমণ করবে। তাকে হারাতে হলে তোমাকে তোমার শক্তির চেয়েও বেশি নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। আরিয়ান এবং এলিনা সেই জাদুকরী মানচিত্রের ইশারা অনুসরণ করে সমুদ্রের তীরের দিকে রওনা হল। আকাশ আবার মেঘলা হয়ে এল, কিন্তু এবার মেঘগুলো কালো নয়, বরং সেগুলো আগুনের মতো তামাটে রং ধারণ করল। আরিয়ান জানত এটা তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। তাকে এমন এক শক্তির মুখোমুখি হতে হবে যা তার নিজের শক্তির চেয়েও প্রাচীন। সৈকতে পৌঁছাতেই তারা দেখল সমুদ্রের পানি অনেক দূরে পিছিয়ে গেছে, যেন সাগর কোনো বিশাল যুদ্ধের আগে বড় করে এক নিঃশ্বাস নিচ্ছে। আরিয়ান সেই নীল স্ফটিকটি হাতে নিল এবং এলিনাকে সাথে নিয়ে সাগরের তলদেশের সেই অন্ধকারের দিকে ঝাঁপ দিল। পানির নিচে নামার সাথে সাথে চারপাশ একগা নীল অন্ধকারে ছেয়ে গেল। আরিয়ানের হাতে থাকা এবিস ক্রিস্টাল থেকে এক অদ্ভুত শীতল আলো বিচ্ছুরিত হয়ে তাদের চারপাশে একটি বায়ুমণ্ডলীয় বুদবুদ তৈরি করল। লজিক্যালি, সমুদ্রের গভীর স্তরে পানির যে প্রচণ্ড চাপ থাকে, এই জাদুকরী স্ফটিকটি সেই চাপকে আরিয়ানের শরীরের স্পর্শে আসতে দিচ্ছিল না। তারা যত নিচে নামছিল, সমুদ্রের তলদেশ থেকে তত বেশি তামাটে রঙের বুদবুদ উপরে উঠে আসছিল। আরিয়ান লক্ষ্য করল, এই বুদবুদগুলোর ভেতর মানুষের আর্তনাদ শোনা যাচ্ছে। এলিনা ফিসফিস করে বলল, আরিয়ান, এগুলো সাধারণ গ্যাস নয়। সেই ড্রাগনটি মানুষের মনের পুরনো সব ভয় আর যন্ত্রণাকে ধোয়ার মতো উগরে দিচ্ছে গি। হঠাৎ সমুদ্রের তলদেশে এক জোড়া বিশাল চোখ খুলে গেল। সেই চোখের মণিগুলো যেন গলিত লাভার গোলক। সামনেই শুয়ে আছে সেই অতলান্তিক ড্রাগন। তার শরীরের প্রতিটি আঁশ ছিল হীরা আর অবসিডিয়ান পাথরের মতো শক্ত। ড্রাগনটি যখন তার বিশাল ডানা ঝাপটাল, পানির নিচে এক প্রচণ্ড জাদুকরী ঢেউ তৈরি হল, যা এলিনাকে প্রায় দূরে সরিয়ে দিচ্ছিল। আরিয়ান দ্রুত তার ভয়েড শক্তি ব্যবহার করে পানির নিচে একটি স্থির ক্ষেত্র তৈরি করল। ড্রাগনটি কথা বলল না, কিন্তু তার কণ্ঠস্বর সরাসরি আরিয়ানের মাথায় প্রতিধ্বনিত হল। ক্ষুদ্র মানব, তুমি কি ভেবেছ শূন্যতা দিয়ে আমাকে থামাবে? আমি যখন জন্মেছিলাম, তখন শূন্যতা নিজেও ভয়ে কাঁপছিল। তোমার মেন্টরের সেই বিষ আমাকে মনে করিয়ে দিয়েছে যে এই পৃথিবী শাসনের যোগ্য নয়, এটি কেবল ধ্বংসের যোগ্য। ড্রাগনটি তার মুখ খুলতেই পানির নিচে এক বিশাল আগুনের হোলকা বেরিয়ে এল। পানির নিচে আগুন অসম্ভব মনে হলেও এটি ছিল ম্যাজিক্যাল প্লাজমা, যা পানিকে বাষ্পীভূত না করেই জ্বালিয়ে দিচ্ছিল। আরিয়ান বুঝতে পারল, সে যদি তার সাধারণ ভয়ের দিয়ে এই আগুন শুষে নিতে যায়, তবে পানির নিচের ভারসাম্য নষ্ট হবে এবং এক বিশাল সুনামি তৈরি হয়ে ওপরের শহরকে ধ্বংস করে দেবে। আরিয়ান তখন এক নতুন কৌশল খাটাল।
সে তার ভয়ের শক্তিকে নিজের শরীরের বাইরে না পাঠিয়ে ড্রাগনের সেই আগুনের চারপাশের পানিকে নিয়ন্ত্রণ করল। সে পানির অণুগুলোকে ব্যবহার করে আগুনের চারপাশে একটি ভ্যাকিউম আইসোলেশন বা শূন্যতার দেয়াল তৈরি করল। যেহেতু অক্সিজেনের অভাবে আগুন টিকতে পারে না, তাই ড্রাগনের সেই ভয়ঙ্কর প্লাজমা আরিয়ানের সামনে এসেই নিভে গেল। ড্রাগনটি এবার ক্রুদ্ধ হয়ে তার বিশাল লেজ দিয়ে আরিয়ানকে আঘাত করার চেষ্টা করল। আরিয়ান সেই আঘাত থেকে বাঁচতে তার ভয়েড স্টেপ ব্যবহার করল, কিন্তু পানির ঘনত্বের কারণে তার গতি ছিল ধীর। লেজের একটি ঝাপটায় আরিয়ান পাথরের দেওয়ালে আছড়ে পড়ল। এলিনা সাথে সাথে তার ওয়াটার হিলিং জাদু দিয়ে আরিয়ানের চারপাশের পানির ঘনত্ব বাড়িয়ে দিল, যাতে আঘাতের তীব্রতা কম হয়। সে নিজের অরা দিয়ে আরিয়ানের ক্ষতগুলো দ্রুত সারিয়ে তুলতে লাগল। আরিয়ান উঠে দাঁড়িয়ে দেখল ড্রাগনটির বুকের ঠিক মাঝখানে একটি বড় ক্ষত তৈরি হয়েছে। সেখানেই মেন্টরের সেই বিষাক্ত রক্ত চুইয়ে পড়ছে। আরিয়ান বুঝতে পারল ড্রাগনটি নিজে খারাপ নয়, কিন্তু সেই বিষ তাকে পাগল করে দিচ্ছে। আরিয়ান এলিনাকে বলল, আমাদের ওকে মারলে চলবে না। আমাদের ওই ক্ষত থেকে বিষটুকু টেনে বের করতে হবে গি। আরিয়ান তার 2 হাত প্রসারিত করে ড্রাগনের দিকে এগিয়ে গেল। ড্রাগনটি আবার আক্রমণ করতে চাইলেও আরিয়ান এবার কোনো ঢাল তৈরি করল না। সে তার নিজের শরীরকে এক বিশাল জাদুকরী ফিল্টার বানিয়ে ফেলল। সে ড্রাগনের সেই বিষাক্ত শক্তিকে সরাসরি নিজের ভেতরে আকর্ষণ করতে শুরু করল। বিষ যখন আরিয়ানের শরীরে প্রবেশ করল, তার শিরাগুলো কালো হয়ে ফুলে উঠল। আরিয়ান যন্ত্রণায় চিৎকার করে উঠল, কিন্তু সে তার নিয়ন্ত্রণ হারাল না। সে তার ভেতরের আলো অন্ধকারের সেতু ব্যবহার করে সেই বিষকে তার ভয়ের শক্তিতে রূপান্তরিত করে মাটিতে বিসর্জন দিতে লাগল। ধীরে ধীরে ড্রাগনের চোখের সেই রক্তবর্ণ লাল আভা কেটে গিয়ে এক শান্ত নীল আলো ফিরে এল। ড্রাগনটি তার বিশাল মাথা নত করল। সে শান্ত স্বরে বলল, তুমি শুধু আমাকে নয়, আমার বংশের সম্মানকেও রক্ষা করেছ। বিষমুক্ত হওয়ার পর আমি বুঝতে পারছি, এই পৃথিবী তোমার মতো রক্ষকের হাতেই নিরাপদ। ড্রাগনটি তার একটি জ্বলজ্বলে নীল আশ আরিয়ানের হাতে তুলে দিল। এটি নাও। সমুদ্রের গভীরে যখনই কোনো বিপদের ছায়া দেখবে, এই আশ তোমাকে সংকেত দেবে গি। আরিয়ান আর এলিনা যখন সমুদ্রের উপরে ফিরে এল, তখন ভোরের সূর্য উঠছে। সমুদ্রের পানি আবার তীরে ফিরে এসেছে। কিন্তু তীরে দাঁড়িয়ে আরিয়ান দেখল, সেই বৃদ্ধ লেখক নেই, শুধু বালির উপর একটি নতুন মানচিত্র পড়ে আছে যাতে লেখা, লড়াই শেষ হয়নি, আকাশ থেকে নতুন এক ছায়া নামছে গি। আরিয়ান এবং এলিনা যখন সমুদ্রের তীর থেকে সেই নতুন মানচিত্রটি হাতে নিল, তখন তারা দেখল আকাশের রং মুহূর্তের মধ্যে তামার মতো লালচে থেকে ঘোলাটে ছাই বর্ণ ধারণ করেছে। অদ্ভুতভাবে কোনো মেঘ ছাড়াই দিনের আলো ঢাকা পড়ে যাচ্ছে। আরিয়ান তার রূপালী চোখ দিয়ে আকাশের দিকে তাকাতেই চমকে উঠল। ওটা কোনো মেঘ নয়, বরং আকাশ থেকে নেমে আসা এক বিশাল ফ্লোটিং সিটি বা উড়ন্ত মহাদেশের ছায়া। মানচিত্রের লেখাগুলো উজ্জ্বল হয়ে উঠল, দ্য সিলিশিয়াল এম্পায়ার, যাদের জাদু আকাশ থেকে আসে গি। হঠাৎ আকাশ থেকে 7টি উজ্জ্বল আলোক বিন্দু তীরের মতো সাগরের বালিতে এসে আছড়ে পড়ল। সেই আলোর ভেতর থেকে বেরিয়ে এল 7 জন যোদ্ধা। তাদের পরনে ছিল ধবধবে সাদা বর্ম, যা কোনো ধাতু দিয়ে নয়, বরং জমাটবদ্ধ নক্ষত্রের আলো দিয়ে তৈরি। তাদের পিঠে কোনো সাধারণ ডানা নেই, আছে আলোর তৈরি সূক্ষ্মতন্তু। তাদের দলনেতা আরিয়ানের সামনে দাঁড়িয়ে শান্ত গলায় বলল, আমরা আকাশের প্রহরী। পৃথিবীর সেই ড্রাগন যখন জেগে উঠেছিল, তখন আমরা তোমাদের সাহায্য করার জন্য নামতে চেয়েছিলাম। কিন্তু আমরা দেখলাম এক কালারলেস মানব সেই প্রাচীন বিষ নিজের ভেতরে শুষে নিয়েছে। তুমি যা করেছ তা মহাবিশ্বের নিয়মের পরিপন্থী। আরিয়ান ভ্রুকুচকে জিজ্ঞেস করল, নিয়মের পরিপন্থী মানে? আমি যদি ওটা না করতাম, তবে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যেত। দলনেতা তার হাতের আলোর দণ্ডটি মাটিতে ঠেকিয়ে বলল, জাদুকরী লজিক অনুযায়ী সেই বিষ ড্রাগনের সাথে সাথেই বিলীন হওয়ার কথা ছিল। কিন্তু তুমি তা শুষে নিয়ে নিজের ভেতরে লুকিয়ে রেখেছ। তুমি এখন এক জীবন্ত ম্যাজিক্যাল টাইম বোম্ব। যে কোনো মুহূর্তে তোমার ভেতরে থাকা সেই বিষ পুরো পৃথিবীকে সংক্রমিত করতে পারে। আমাদের আদেশ হল, তোমাকে আমাদের সাথে আকাশে নিয়ে যাওয়া এবং সেখানে তোমাকে শুদ্ধ পিউরিফাই করা গি। এলিনা আরিয়ানের সামনে দাঁড়িয়ে তলোয়ার উঁচিয়ে ধরল। শুদ্ধ করা মানে তোমরা ওকে বন্দী করতে চাও। আমি তা হতে দেব না গি। আরিয়ান লক্ষ্য করল, এই যোদ্ধাদের চারপাশের অরা বা জাদুশক্তি কোনো এক উৎস থেকে আসছে না। তারা সরাসরি আকাশের নক্ষত্র থেকে শক্তি গ্রহণ করছে। লজিক্যালি, আরিয়ানের ভয়েড বা শূন্যতা কেবল বস্তুগত শক্তি শুষে নিতে পারে, কিন্তু নক্ষত্রের এই বিমূর্ত আলো শুষে নেওয়া তার জন্য কঠিন হবে। কারণ আলো হল এমন এক শক্তি যা শূন্যতাকে ভেদ করে চলে যায়।
যোদ্ধারা তাদের হাতের দণ্ডগুলো একসাথে আকাশের দিকে তুলল। মুহূর্তের মধ্যে আরিয়ানের চারপাশে 7টি আলোর স্তম্ভ তৈরি হল। এই স্তম্ভগুলো থেকে নির্গত রশ্মি আরিয়ানের শরীরের সেই রূপালী আভা শুষে নিতে শুরু করল। আরিয়ান অনুভব করল তার শরীরের সেই বিষাক্ত রক্ত আবার উত্তপ্ত হয়ে উঠছে। যোদ্ধারা কোনো শত্রুতা থেকে নয়, বরং তাদের পবিত্রতার লজিক থেকে আরিয়ানকে ধ্বংস করতে চাইছিল। আরিয়ান বুঝল, শক্তি দিয়ে এই 7 জন আকাশী যোদ্ধাকে হারানো যাবে না। সে তার ভয়েড শক্তিকে একটি নতুন স্তরে নিয়ে গেল, দ্য রিফ্র্যাকশন অফ ভয়েড, শূন্যতার প্রতিসরণ। সে নিজের শরীরের চারপাশের শূন্যতাকে একটি কাচের প্রিজমের মতো ব্যবহার করল। যখন যোদ্ধাদের নক্ষত্রের আলো সেই শূন্যতায় প্রবেশ করল, আরিয়ান সেই আলোকে প্রতিসরিত করে যোদ্ধাদের নিজেদের দিকেই ফিরিয়ে দিল। যোদ্ধারা তাদের নিজেদের পবিত্র আলোতেই অন্ধ হয়ে এক মুহূর্তের জন্য পিছু হটল। এই সুযোগে আরিয়ান তার 2 হাত দিয়ে মাটির নিচের সেই ড্রাগনের দেওয়া নীল আঁশটি স্পর্শ করল। আঁশটি থেকে সমুদ্রের গভীরের শীতল শক্তি বের হয়ে আরিয়ানের শরীরের সেই গরম বিষকে শান্ত করে দিল। আরিয়ান দলনেতার চোখের দিকে তাকিয়ে বলল, তোমরা আকাশ থেকে সবকিছু দেখ ঠিকই, কিন্তু মাটির মানুষের লড়াই তোমরা বোঝো না। এই বিষ আমার শরীরের অংশ নয়, এটি আমার অভিজ্ঞতা। আমি তোমাদের সাথে যাব, কিন্তু বন্দী হিসেবে নয়, একজন রাজদূত হিসেবে। আমি দেখতে চাই তোমাদের সেই সিলিশিয়াল এম্পায়ার পৃথিবীকে শাসন করতে চায় নাকি কেবল ভয় পায়। দলনেতা আরিয়ানের নির্ভীকতা দেখে অবাক হল। সে তার দণ্ডটি নিচে নামিয়ে নিল। ঠিক আছে আরিয়ান, কিন্তু মনে রেখো, আকাশের সিংহাসনের সামনে তোমার এই শূন্যতা হয়তো টিকে থাকতে পারবে না। সেখানে কেবল আলোই বিচার করে। আরিয়ান এবং এলিনাকে নিয়ে সেই 7টি আলোর স্তম্ভ আবার আকাশের দিকে ছুটে চলল। পৃথিবী ধীরে ধীরে ছোট হয়ে আসতে লাগল। আরিয়ান দেখল মেঘের উপর এক অপরূপ সুন্দর কাচের শহর ভাসছে, যেখানে হাজার হাজার নক্ষত্র জ্বলছে। কিন্তু আরিয়ান অনুভব করল, সেই অতিরিক্ত আলোর আড়ালে এক বিশাল অন্ধকার সত্য লুকানো আছে। আরিয়ান একটি শূন্যতা অনুভব করল। এখানকার বাতাসে প্রাণের সেই স্পন্দন নেই যা মাটির পৃথিবীতে পাওয়া যায়। সেলেস্টিয়াল এম্পায়ারের প্রধান বিচারশালায় আরিয়ানকে নিয়ে যাওয়া হল। সেখানে সিংহাসনে বসে আছেন লর্ড সোলারিস। তার দেহ থেকে নির্গত আলো এতই তীব্র যে সাধারণ মানুষ তার দিকে তাকালে অন্ধ হয়ে যাবে। তবে আরিয়ানের রূপালী চোখ সেই আলো ভেদ করে সোলারিসের ক্লান্ত মুখাবয়ব দেখতে পেল। লর্ড সোলারিস গম্ভীর স্বরে বললেন, আরিয়ান, তুমি পৃথিবীর বিষ নিজের ভেতরে নিয়েছ ঠিকই, কিন্তু তুমি জানো না এই আকাশী শহরটি কেন ভাসছে? এই শহরটি ভাসছে কারণ আমরা নিচ থেকে আসা সমস্ত অন্ধকার জাদুকরী বর্জ্য শুষে নিই এবং তাকে পবিত্র করি। তোমার শরীরের ভেতরের বিষ যদি আমাদের এই পবিত্র শক্তিতে মিশে যায়, তবে আকাশের এই স্বর্গ ভেঙে নিচে পড়বে এবং পুরো পৃথিবী ধুলোয় মিশে যাবে। আরিয়ান লজিক্যালি চিন্তা করল। সে দেখল লর্ড সোলারিসের পেছনে 7টি বিশাল লাইট প্রিজম বসানো আছে। এই প্রিজমগুলো নিচ থেকে আসা কালো ধোঁয়াকে সাদা আলোয় রূপান্তর করছে। আরিয়ান বুঝতে পারল এই শহরটি আসলে পৃথিবীর জন্য একটি বিশাল জাদুকরী ফিল্টার, কিন্তু এই ফিল্টারটি এখন অতিরিক্ত চাপের কারণে ফাটল ধরছে। হঠাৎ বিচারশালাটি কেঁপে উঠল। সেই 7টি প্রিজমের একটি কালচে বেগুনি হয়ে ফেটে গেল। সেখান থেকে বেরিয়ে এলো সেই বিষাক্ত রক্ত যা আরিয়ান ড্র্যাগনের শরীর থেকে টেনে বের করেছিল। লর্ড সোলারিস চিৎকার করে উঠলেন, দেখেছ, তোমার উপস্থিতিই আমাদের ভারসাম্য নষ্ট করছে। 7 জন যোদ্ধা আরিয়ানকে আক্রমণ করতে উদ্যত হল, কিন্তু আরিয়ান তার হাত তুলে তাদের থামিয়ে দিল। সে শান্ত গলায় বলল, আপনারা শক্তিকে শুধু পবিত্র করার চেষ্টা করছেন, কিন্তু শক্তিকে কখনো পুরোপুরি পবিত্র করা যায় না। শক্তিকে কেবল শান্ত করা যায়। আপনাদের এই প্রিজমগুলো জাদুকরী বর্জ্যকে পুড়িয়ে ফেলছে, যা দীর্ঘমেয়াদে আরও বড় বিস্ফোরণ ঘটাবে। আরিয়ান তার ভয়েড শক্তিকে এবার এক নতুন আঙ্গিকে ব্যবহার করল। সে তার শরীরের ভেতরের সেই বিষাক্ত অংশটিকে মুক্ত করে দিল, কিন্তু তা ছড়িয়ে পড়তে দিল না। সে নিজের হাত দুটি সেই ভাঙা প্রিজমের ওপর রাখল। জাদুকরী লজিক অনুযায়ী শূন্যতা বা ভয়েড হল এমন একটি পাত্র যা যে কোনো পরিমাণ বিষ ধারণ করতে পারে। আরিয়ান সেই প্রিজমের ভেতরে জমে থাকা 100 বছরের জাদুকরী বর্জ্য নিজের ভেতরে টেনে নিতে শুরু করল। লর্ড সোলারিস অবাক হয়ে দেখলেন আরিয়ানের শরীর কালো হয়ে যাচ্ছে না, বরং তার অরা আরও স্বচ্ছ রূপালী হয়ে উঠছে। আরিয়ান বিষকে ধ্বংস করছে না, সে বিষকে নিউট্রালাইজ বা নিষ্ক্রিয় করে দিচ্ছে তার ভেতরের অনন্ত শূন্যতা দিয়ে।
পুরো বিচারশালাটি যখন শান্ত হল তখন আরিয়ান ক্লান্ত হয়ে এলিনার কাঁধে হাত রাখল। লর্ড সোলারিস সিংহাসন থেকে নেমে আরিয়ানের সামনে দাঁড়ালেন। তিনি আরিয়ানকে বন্দী করার বদলে তার সামনে মাথা নত করলেন। আমরা 1000 বছর ধরে আলোকে পূজা করেছি, কিন্তু আজ বুঝলাম শূন্যতার মাহাত্ম্য। তুমি কেবল একজন যোদ্ধা নও আরিয়ান, তুমি হলে দ্য সাইলেন্ট ব্যালেন্সার। সোলারিস আরিয়ানের হাতে একটি ছোট সোনালি চাবিকাঠি তুলে দিলেন। পৃথিবীতে ফিরে যাও আরিয়ান, কিন্তু মনে রেখো তোমার কাজ কেবল শহর রক্ষা করা নয়। মাটির নিচে ড্র্যাগন জেগেছিল, আকাশে প্রিজম ফেটেছে, এসবের মানে হল মহাবিশ্বের হৃৎপিণ্ডে কোনো এক বড় ধরনের অসুখ হয়েছে। এই চাবিকাঠি তোমাকে সেই গেট অফ অরিজিন বা সৃষ্টির দ্বারে নিয়ে যাবে, যেখানে এই সব জাদুর শুরু। আরিয়ান আর এলিনা যখন আবার আলোর স্তম্ভে চড়ে নিচে ফিরছিল, আরিয়ান আকাশের দিকে তাকিয়ে দেখল সেই উড়ন্ত শহরটি এখন আর উজ্জ্বল সাদা নয়, বরং এক শান্ত রূপালী আলোয় জ্বলছে। সে বুঝল তার লড়াই এখন আর রাজাদের সাথে নয়, এখন লড়াইটা মহাবিশ্বের সেই মূল শক্তির উৎসের সাথে, যা বিকল হতে শুরু করেছে। তীরে নামার পর আরিয়ান দেখল সেই রহস্যময় বৃদ্ধ লেখক বালিতে বসে শেষ একটি লাইন লিখছেন। শুরু আর শেষের সীমানায় যখন রক্ষক দাঁড়াবে, তখনই মহাবিশ্ব তার নতুন পরিচয় পাবে।